সো আজকে আমরা শুরু করব ডাইপোল দিয়ে। ডাইপোল কি, কেন, কিভাবে, সব দিয়ে শুরু করব। ডাইপোল, আমরা ওয়ার্ডটা শুনে বুঝতে পারছি কি যে একটা মলিকিউল থাকবে। ধরেন এরকম একটা ডাম্বেল শেপের একটা মলিকিউল আছে, দুইটার দুই সাইডে দুইটা অপোজিট পোলারিটি থাকবে। একটা পজিটিভ চার্জ হবে, একটা নেগেটিভলি চার্জ হবে। So, যদি আপনাকে বলে আচ্ছা তাহলে ডাইপোলের ডেফিনেশন কি, ডেফিনেশন যদি আমরা জানতে চাই, ডেফিনেশন কি, যদি দুইটা ইকুয়াল অ্যামাউন্টের চার্জ, এইটা পজিটিভ কিউ, এইটা নেগেটিভ কিউ, দুইটা ইকুয়াল অ্যামাউন্টের চার্জ বাট অপোজিট ক্যারেক্টারিস্টিক্স এর, একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি এমন ভাবে থাকে একটা সার্টেন ডিস্টেন্স which makes them works as a conjugate, তারা পেয়ারে অ্যাক্ট করবে বাট তারা অ্যাটম ফর্ম করবে না। আসেন এক্সাম্পল দিই, আমরা কি বুঝতে পারছি? দুইটা সেম অ্যামাউন্টের চার্জ এরকম একটা ডিস্টেন্স থাকবে, ডিস্টেন্সের নাম বললাম ডি, যে তারা একই সিস্টেম হিসেবে কাজ করবে। এভাবে লিখি, ফার্স্ট কন্ডিশন কি, সেম অ্যামাউন্ট চার্জ, সে সেম অ্যামাউন্ট অপোজিট চার্জ, সেকেন্ড ওয়ার্ক অ্যাজ এ পেয়ার, তিন বাট ডু নট ফর্ম এ সিঙ্গেল অ্যাটম। আচ্ছা, এই তিনটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো ডাইপোল। এখন এক্সাম্পল কি, প্রথম এক্সাম্পল তো বুঝলাম যে আচ্ছা এটা যদি পজিটিভ কিউ হয় এটা নেগেটিভ কিউ হইতে হবে, ঠিক আছে। ওয়ার্ক এজ এ পেয়ার মানে কি, যে তারা এমন একটা সিস্টেমে থাকবে যেন দুইটার আলাদা আলাদা ইফেক্ট বোঝা না যায়, মনে হয় যে দুইটা একটা হিসেবে ইফেক্ট দিচ্ছে। আর তারা অ্যাটম সিঙ্গেল অ্যাটম ফর্ম করতে পারবে না। সিঙ্গেল অ্যাটম ফর্ম বলতে আমি কোন রেডিয়াস ডিস্টেন্স কে বলছি, যে ডিটা আছে না, ডিটা অ্যাকচুয়ালি 10 ইনভার্স 15 মিটার রেঞ্জে আসতে পারবে না। কারণ আমার যদি এটা ধরেন একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, এটা ধরেন একটা নেগেটিভ চার্জ, এই দুইটার ডিস্টেন্স চলে আসলো অ্যাটমিক রেডিয়াসে। কারণ এটা প্রোটন, এটা ইলেকট্রন, সেম অ্যামাউন্ট চার্জ, অপোজিট চার্জ, একসাথে পেয়ার হিসেবে কাজ করে, এক নাম্বার কন্ডিশনে ফিল আপ করে, দুই নাম্বার কন্ডিশনে ফিল আপ করে। বাট তারা যখন অ্যাটমিক রেডিয়াসে আসবে তখন তারা হাইড্রোজেন অ্যাটম ফর্ম করে ফেলবে, তখন আর আমি সেটাকে ডাইপোল বলতে পারবো না। ডাইপোলের এক্সাম্পল তাহলে স্যার কি দিব? ডাইপোলের এক্সাম্পল হবে ধরেন হাইড্রোক্সিল অ্যাটম, ওএইচ, অথবা পানি। আহ এখানে ধরেন অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। বা ধরেন কি বলবো, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। বা ধরেন আর কি দেওয়া যায়, অ্যামোনিয়া, NH3, NH3 কে হইল, এন দিয়ে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা, এই জিনিসগুলোকে আমরা ডাইপোল বলতে পারবো। আচ্ছা এই জিনিসগুলা কেন ডাইপোল, আসেন এক্সাম্পলে আসি, মানে রিজনে আসি, এক্সাম্পল তো শোনাবো। এগুলা ডাইপোলে এই কারণে আসে কারণ তারা একটা অ্যাটমিক রেডিয়াসে নাই, দুইটা অ্যাটমিক রেডিয়াসে আছে। দেখেন অক্সিজেনের অ্যাটমিক রেডিয়াস এরকম হবে, এত বড় একটা অ্যাটমিক রেডিয়াস থাকবে। হাইড্রোজেনের অ্যাটমিক রেডিয়াস এই বরাবর থাকবে, এখানে তার শেয়ার ইলেকট্রন থাকবে। বুঝতে পারছেন? তারা দুইটা অ্যাটমিক রেডিয়াসে আছে, সিঙ্গেল অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা, তার উপরে আরেকটা জিনিস আছে স্যার, এখানে চার্জ কই?
এইখানে চার্জ আসছে, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন একটা কমন ইলেকট্রন পেয়ার শেয়ার করে না, এই অক্সিজেনটা এই দিক বরাবর টান দেয়। এই এর কারণে এইটা হালকা একটু ডেল নেগেটিভ, এটা হয়ে যায় ডেল পজিটিভ, সেম অ্যামাউন্টের চার্জ। এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বন্ডিং পেয়ার আছে, বন্ডিং পেয়ার ইলেকট্রনটাকে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটির কারণে, অক্সিজেনের তো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ইচ্ছা বেশি, আকাঙ্ক্ষা বেশি, সেই কারণে এইটা হয়ে যায় হালকা একটু ডেল পজিটিভ, এটা হয়ে যায় হালকা একটু ডেল পজিটিভ, কারণ ইলেকট্রন তো ওইদিকে সরে গেছে, তাহলে এটা হয়ে যায় টু ডেল নেগেটিভ। হাইড্রোজেন ক্লোরিন, এইখানে ইলেকট্রন ছিল, সে হালকা করে টান দিছে, হালকা করে টান দিয়ে হয়ে গেছে ডেল নেগেটিভ, এ হয়ে গেছে ডেল পজিটিভ। দেখেন প্রত্যেকটা জায়গায় সেম অ্যামাউন্টের চার্জ, ডেল বলতে অনেক ছোট অ্যামাউন্টের একটা চার্জ বলেছি। তো প্রত্যেকটা জায়গায় একটা সেম অ্যামাউন্টের চার্জ একটা ডিস্টেন্সে আছে, কিন্তু তারা অ্যাটম ফর্ম করেনি, বাট তারা কিন্তু পেয়ার হিসেবেই কাজ করবে যেখানেই যাবে। এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, বুঝছেন? বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসগুলাকে আমরা বলতেছি তাহলে অ্যাটমিক ডাইপোল। এখন যেখানে আমাদের ডাইপোল আছে, ডাইপোল যেই যেই জায়গায় থাকবে সেই সেই জায়গায় আরেকটা জিনিস আমাদের আনতে হবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্টের সিম্পল ডেফিনেশন হচ্ছে একটা সিঙ্গেল চার্জ আর তার মাঝের ডিস্টেন্সের গুণফল। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর। এই যে দুইটা চার্জ আছে না, দুইটা চার্জের যে কোনো একটা চার্জ এবং তার ডিস্টেন্স, এটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট। আচ্ছা, ডাইপোল মোমেন্টকে আলাদা পেজে লিখি, এটা বোঝার আছে একটা জিনিস। ডাইপোল মোমেন্ট, আমরা ওই যে ইয়া পড়ছি না, মোমেন্টাম পড়ছি না ইয়াতে, ফিজিক্সে, ওই যে পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা বলতে পারেন সেটা ডাইপোলার মোমেন্টাম, এভাবেও বলা যাইতে পারে। তাহলে আমরা বলতেছি যে এইখানে একটা প্লাস কিউ আছে, এখানে একটা মাইনাস কিউ আছে, দুইটার মাঝের ডিস্টেন্স হচ্ছে ডি, এবং তারা পেয়ার হিসেবে কাজ করতেছে, মানে তারা ডাইপোল। এইবার আমি বলবো, আচ্ছা তাহলে ডাইপোল মোমেন্টের ডেফিনেশন অনুযায়ী ডাইপোল মোমেন্ট হচ্ছে কিউ ডি। ঠিক আছে? এখন যে স্যার, এই ডাইপোল মোমেন্টটা আসলে কেন দরকার, আমরা কি মেজার করি? আপনি চিন্তা করেন, আপনার এইখানে একটা চার্জ আছে, আমি এক্সাম্পল সহকারে বলছি। ধরেন আমার কাছে 2 কুলম্ব আছে এখানে পজিটিভ, এখানে 2 কুলম্ব আছে নেগেটিভ, যদিও এত চার্জ থাকে না ডাইপোলে। এখানে ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। এখন এই পজিটিভ আর নেগেটিভের কারণে চার্জ ছড়ায় থাকবে না, চার্জ ডিস্ট্রিবিউট হয়ে থাকবে না, যে এই দিক দিয়ে, দিক দিয়ে, দিক দিয়ে, এরকম চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে থাকবে না, এরকম চার্জ ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। ওই যে যখন কোনো অ্যাটম বন্ড থাকে, তখন ওই চার্জ কিন্তু ডিস্ট্রিবিউটেড আকারে থাকে, এক জায়গায় কনসেন্ট্রেটেড থাকে না। এখন সেম অ্যামাউন্টের চার্জকে আমি যদি একটু দূরে নিয়ে যাই, -2, সেম অ্যামাউন্টের চার্জ আমি একটু দূরে নিয়ে গেলাম, 2.5 মিটার, আসলে মিটারে না, এটা হলো ন্যানোমিটারে হওয়া উচিত, ন্যানোমিটার, খুবই স্মল ডিস্টেন্স। এখন যদি হালকা একটু চেঞ্জ করলাম, তাহলে এই যে চার্জের ডিস্ট্রিবিউশন এরিয়াটা বেড়ে গেল না? আবার যদি এরকম করি যে জিনিসটাকে 2 মিটারে রাখতেছি, বা 2.5 কুলম দিচ্ছি, 2.5 কুলম মাইনাস, এই দুটার মধ্যে ডিস্টেন্স আমি 2 ন্যানোমিটারই রাখতেছি, তখন আবার দেখেন, এখন কিন্তু আবার চার্জ বেড়ে গেছে, ডিস্টেন্স সেম আছে বাট চার্জ বেড়ে গেছে, এখনো কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশন বেড়ে যাবে, কারণ চার্জ বেশি, চার্জ বেশি হলে ডিস্ট্রিবিউট বেশি হবে, স্বাভাবিক, তাই না? এখন আমাদের এই ডাইপোল মোমেন্টাম, এইটা মিন করে, বা এটার জন্য আমরা ইউজ করি যে কোনো একটা স্ট্রাকচারে বা কোনো একটা অ্যাটমে, কোনো একটা সিস্টেমে আমার এই চার্জের ডিস্ট্রিবিউশনটা কিভাবে আছে। ঠিক আছে? এটার ইউজ এখনই আমরা, আপনারা দেখতে পাবেন না, এটার ইউজ দেখবো এই লেকচারের শেষের দিক।
এটা জাস্ট আপনি মনে রাখেন যে স্যার এটাকেই ডাইপোল মোমেন্ট বলে। এখন ডাইপোল মোমেন্ট যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির তো অবশ্যই একটা ডিরেকশন থাকতে হবে। সো ডাইপোলের ডিরেকশন সব সময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এখন বলবেন স্যার কেন? ই এর ডাইরেকশন তো আমরা দেখছি উল্টা দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আপনি বলছেন ডাইপোল মোমেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইটা একটার এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে। সেটাও আমরা ওই যে যখন এই লেকচারের শেষের দিকে একটা টপিক আছে, সেই টপিকে দেখব। এটা হচ্ছে ডাইপোলার ডিরেকশন। আচ্ছা, ডাইপোলার ইউনিট কি? ডাইপোলার ইউনিট নর্মালি হচ্ছে ডিবাই। 1 ডিবাই ইকুয়াল টু 3.39 ইন্টু 10 ইনভার্স, মেবি কত, 30, না 30, 30 কুলম্ব পার মিটার। ঠিক আছে? এটা মানে আমরা যদি কুলম্ব পার মিটার দিয়ে হিসাব করতে চাই যে প্রতি মিটারে কত কুলম্ব করে চার্জ আছে, এটাই অ্যাকচুয়ালি ডাইপোলের মোমেন্ট। এখন আপনি দেখেন 1 মিটারে এতটুকু কুলম্ব, মানে এটা তো খুবই কম। সেই কারণে আমরা এটাকে নতুন একটা ইউনিটের নাম দিই যে ডিভাই। অবশ্যই সায়েন্টিস্টের নাম অনুসারে, যিনি হচ্ছে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট প্রথম করেন, ডিভাই। আচ্ছা, ডাইপোল মোমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? ডাইপোলের ডেফিনেশন নিয়ে? ওকে। ডাইপোল মোমেন্ট যখন চলে যাবে তখন আমরা এবার বের করব ইলেকট্রিক, ইলেকট্রিক ফিল্ড পরে ডাইপোল। ডাইপোলের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অন ইটস ওন এক্সিস, তার নিজের এক্সিসের ওপর আমরা একটা একটা সার্টেন পয়েন্টে, একটা ডিস্টেন্সে সেই ডাইপোল, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড আমার কত আসে সেটা ক্যালকুলেট। আচ্ছা, তো ডাইপোলের জন্য প্রথম যে জিনিসটা সেটা কি, একটা ডাইপোল, এখানে একটা পজিটিভ চার্জ, পজিটিভ কিউ। ডাইপোলের জন্য দরকার একটা নেগেটিভ কিউ। ঠিক আছে? এই দুইটার মধ্যে ডিস্টেন্স আমার, এই দুইটার মধ্যে ডিস্টেন্স আমার ডি, তাই তো? এই দুইটার মধ্যে ডিস্টেন্স আমার ডি, এটা হচ্ছে তার সেন্টার পয়েন্ট। এখন আমি যখন বলবো যে আচ্ছা, এইখান থেকে আমি এই এই সেন্টার পয়েন্টের থেকে ধরেন জেড ডিস্টেন্সে, এই এত দূরে, আলাদা করে, এই জায়গায়, এই সেন্টার পয়েন্ট থেকে এই দূরত্বে, এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টটা নাম দিলাম একটা পয়েন্ট, পয়েন্টটা কি নাম দিব, এ। ঠিক আছে? এই এ পয়েন্টে আমি হচ্ছে এই ডাইপোলের কারণে আমি বের করতে চাই যে এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বুঝতে পারি। তাহলে এইটা ডিস্টেন্স হচ্ছে ধরেন জেড, যে সেন্টার থেকে এটা ডিস্টেন্স জেড। এখন পজিটিভ কিউ এর জন্য যখন, আচ্ছা, আর একটা জিনিস মাথায় মনে করি, রিকল করি, যে কোথাও যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করি আমরা কি করি, সেখানে একটা +1 কুলম্ব বসাই দিই। এটা +1 কুলম্বের জন্য যদি আমরা ফোর্স বের করি সেটাই তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এই জায়গাটাতে আমি প্রথমে বসাবো কত, +1 কুলম্ব। +1 কুলম্ব যদি বসাই দিই, তাহলে প্লাস +1 কুলম্বকে কোন দিক বরাবর ফোর্স দিবে, +1 কুলম্বকে উপরের দিকে, এটাকে উপরের দিক বরাবর ফোর্স দিবে না। আর নেগেটিভ, নেগেটিভ চার্জটা এই +1 কুলম্বকে নিচের দিক বরাবর পুল করবে। তাহলে এইটা হচ্ছে ই কার জন্য, নেগেটিভের জন্য। এইটা কার জন্য, ই পজিটিভের জন্য।
তাই তো? তাহলে আমি এই পয়েন্টে, ওই যে আমরা যখন ভেক্টর করতাম তখন রেজাল্টেন্ট বের করতাম না? তাহলে এই পয়েন্টে রেজাল্টেন্ট ই আমার কত হবে? ই পজিটিভ মাইনাস ই নেগেটিভ, কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমরা কি করতে পারি? দুইটাকে সরাসরি মাইনাস করে দিই। আচ্ছা, এখন ই পজিটিভ আমার বের করতে হলে কি করতে হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ। আমরা কিন্তু যখন ই বের করি বা এফ বের করি, কখনো চার্জের পজিটিভ নেগেটিভ বসাই না। চার্জের পজিটিভ নেগেটিভের যে কাজ সেটা আমরা এখানে ম্যানুয়ালি ডিরেকশন দিয়ে করে নিই। তাহলে কিউ ডিভাইডেড বাই আর এর পজিটিভ এর স্কোয়ার, যে আর পজিটিভ যেই দূরত্বে আছে। আর পজিটিভ মানে কি? এই যে এইখান থেকে আর পজিটিভ হচ্ছে এই ডিস্টেন্সটা, এইখান থেকে এত দূর, এটাই তো আর পজিটিভ নাকি? আর নেগেটিভ কোনটা? এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটাই তো আর নেগেটিভ। এটাকে আমরা বলবো আর নেগেটিভ। এইটা ছিল আর, এটা হচ্ছে আর পজিটিভ। ওকে, তাহলে -1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর নেগেটিভের স্কোয়ার। এইবার আসেন, আমার আর পজিটিভ আর আর নেগেটিভ তো দেয়া নাই, কি দেয়া আছে? দুইটা ডাইপোলের মাঝের ডিস্টেন্স দেওয়া আছে ডি, আর এই সেন্টার থেকে ওই এ পয়েন্টের দূরত্ব দেয়া আছে এ। তাহলে এখানে আমি আর পজিটিভ আর নেগেটিভ কিভাবে বের করবো? চিন্তা করেন, এইটা যদি ডি হয়, টোটাল ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এই অর্ধেকটা কত? এই অর্ধেকটা কত? ডি/2। পরের অর্ধেক আর এক ডি/2, তাই না? তাহলে এটা হচ্ছে d/2, এটা হচ্ছে d/2। ঠিক আছে? তাহলে এখন আর পজিটিভের দিকে চিন্তা করেন তো, আর পজিটিভ কি? z-d/2 না? জেড থেকে যদি আমি ডি/2 বিয়োগ করে দিই, তাহলে তো আমি আর পজিটিভ পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড 4। আর পজিটিভটা আমি বলতে পারছি z-d/2 এর স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই, আর নেগেটিভ কত? জেড, জেড এর সাথে এই যে ডি/2 যোগ দিতে হবে। তাহলে জেড প্লাস d/2 এর স্কোয়ার। ঠিক আছে? এখন যা যা কমন আছে কমন নিয়ে নেন। কি কমন আছে? Q/4 4 পাই এপসাইলন নট, এটা আমার কমন। কমন যদি থাকে তাহলে এখানে কি আছে? z-d/2 এর স্কোয়ার মাইনাস 1/z প্লাস d/2 এর স্কোয়ার। এখন কি করব আমরা? এখন লসাগু করে দেন। 4 পাই এপসাইলন নট, তাহলে নিচে কি আসবে? z-d/2 এর স্কোয়ার ইন্টু z+d/2 এর স্কোয়ার, উপরে কি আসবে? z+d/2 এর স্কোয়ার মাইনাস z-d/2 এর স্কোয়ার। এমন আসবে না? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে ই ইজ ইকুয়াল টু কত আসবে? Q/4 পাই এপসাইলন নট। উপরেরটাকে ভেঙে ফেলি, ঠিক আছে? ওটা যদি ভেঙে ফেলি তাহলে কি আসবে? z² + 2z d/2 প্লাস d/2 এর স্কোয়ার, তাই তো? মাইনাস, মাইনাস কি? z² মাইনাস 2z d/2 প্লাস d/2 এর
স্কোয়ার, তাই না? নিচে জেড প্লাস ডি বাই টু ইন্টু জেড মাইনাস ডি বাই টু। কারণ এইটার উপরে তো স্কোয়ার ছিল না দুইটার উপরেই, তাহলে দুইটাকে আমরা একসাথে হোল স্কোয়ার দিতে পারি। তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আসেন আগে কাটাকুটি করে নিই। এই জেড, এই জেড কাটা, এই ডি বাই টু স্কোয়ার, এই ডি বাই টু স্কোয়ার কাটা, এই যে মাইনাস এসে মাইনাস, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, প্লাস ডি বাই টু স্কোয়ার, এই যে এটা তো মাইনাসের সাথে গুণ হয় মাইনাস ডি বাই টু স্কোয়ার, আর এই দুইটা যোগ হয়ে যাবে, এই যে প্লাস 2z/2। এটাও তো এই যে মাইনাসের সাথে গুণ হয় প্লাস z/2। তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে, কত থাকলো? 2 2z, 2 না তো 4, 4 না, 4z/2। ঠিক আছে। নিচে এবার কি আসে? নিচে আসবে কি, এ প্লাস বি, এ মাইনাস বি। আমরা ফর্মুলা পড়ছি না, যে নিচে যদি এ প্লাস বি এ মাইনাস বি থাকে তাহলে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো এই মাঝখানের টুকু হলো, আর এর সাথে একটা আছে হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কিউ 4 পাই এপসাইলন নট। 4 আর 2 কাইটা দেন, তাহলে কি থাকে উপরে? জেড, তাহলে ডি বাই, সরি উল্টা লিখছি, তাহলে 2z/d। এই যে 4 আর 2 যদি কেটে দিই, নিচে কি থাকে? নিচে এটা কাজ করেন, নিচে জেড স্কোয়ার কমন নেই আপনার, তাহলে কি থাকবে? z² 1 - d/2z, এইটার হোল স্কোয়ার। এরপরে আবার এইটার স্কোয়ার। ঠিক আছে না? এই জেড স্কোয়ার কে, এই দুটার মধ্যে থেকে জেড স্কোয়ার কমন নিছি, তাহলে জেড এটার সাথে এই d/2 এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এখান থেকে 2z চলে আসবে। আচ্ছা, সো এটাই কিভাবে লিখবো? 4 পাই এপসাইলন নট 2z/d ডিভাইডেড বাই জেড স্কোয়ারের স্কোয়ার, তাহলে কি হবে? z⁴। এখানে কি আছে? 1 - d/2z তার আবার স্কোয়ার। ঠিক আছে না? ওকে। এবার এই জেড, এই জেড যদি এখানে কেটে দেন তাহলে এখানে কত থাকে? z কিউব। এই 2 কেটে দিলে এখানে থাকে শুধু 2। তাহলে আমার হাতে এখন কি থাকতেছে? ই ইকুয়াল টু উপরে আসতেছে কিউ ডি ডিভাইডেড বাই 2 এপসাইলন নট z কিউব ইন্টু 1 - d/2z তার আবার স্কোয়ার। এখন ভাবেন, নর্মালি ডাইপোলে কি বলছিলাম? ডাইপোলের দুইটার ডিস্টেন্সের রেঞ্জ হবে কত? ন্যানোমিটার রেঞ্জ, তাই না? আর জেড নর্মালি একটু বড়ই হয়, ন্যানোমিটার হচ্ছে বেশি। তো সেই কারণে আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে আমার আসতেছে কি, যে জেডটা আছে এইটা ডি এর চেয়ে অনেক বড়। জেড যদি ডি এর চেয়ে বড় হয় তাহলে z/2z এটা একটা ছোট নাম্বার, তার আবার স্কোয়ার, তাহলে আরো ছোট হয়ে গেল। বুঝছেন? 1 থেকে মাইনাস করার পরে ওইটার আবার স্কোয়ার, মানে এইটা অ্যাপ্রক্সিমেটলি 1 এর কাছাকাছি চলে আসবে, কারণ এই জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি 0-র কাছাকাছি চলে যাবে।
ঠিক আছে, তখন আমরা লিখতে পারি ওকে ই ইকুয়াল টু কিউডি। একটু আগে পড়ছিলাম কিউডি। কিউডি কি? মোমেন্টাম। পি, তাহলে এখানে লিখতে পারি পি টুয়াইস পাই এপসাইলন নট জেড কিউ। এইটাই হচ্ছে আমার ডাইপোলের কারণে, ইলেকট্রিক ফিল্ড জেড ডিস্টেন্স। এবং এটা কি ডাইপোলের নিজের এক্সেসের। আচ্ছা, এখন যদি বলি যে স্যার নিজের এক্সিস বাদ দেন, নিজের এক্সিস অনেক কিছু। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ফর এ ডাইপোল এইখানটা দিবেন হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু ইটস এক্সিস। আগের বার কি করছিলাম? প্যারালাল, সেম এক্সিসের উপর। এবার, হচ্ছে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে প্রথমে আগে নিয়ে আসি আমার প্লাস কিউ আর মাইনাস কিউ। যদি প্লাস কিউ আর মাইনাস কিউ নিয়ে আসি, এটার মধ্যে ডিস্টেন্স কত? দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এই সেন্টার থেকে আমরা পারপেন্ডিকুলারলি জেড ডিস্টেন্সে মেজার করতে চাচ্ছি, তাই তো? যে এটা হচ্ছে আমার ডিস্টেন্স জেড, এটার ডিস্টেন্স ডি। এখন ভাবেন তো, এই পজিটিভের জন্য এই পয়েন্টে, এই পয়েন্টে ই আমার কোন দিকে? ই এর ডিরেকশন এইদিকে। নেগেটিভের জন্য এই পয়েন্টে এর ডিরেকশন এইদিকে, ভেতরের দিকে। তাহলে এইটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, তাই তো? এখন আমি করলাম কি, যে আচ্ছা আরেকটু দূরে নি, এই জায়গাটায় নেব, এই জায়গায় নেব। এই জায়গায় নিলে কি হবে? পজিটিভের কারণে এইটা হচ্ছে এর ডিরেকশন, আর এইটা হচ্ছে নেগেটিভের কারণে এর ডিরেকশন। এই অ্যাঙ্গেলটা আগেরটার চেয়ে বড় হয়ে গেছে না? অ্যাঙ্গেল, আমার দুইটা ভেক্টর অ্যাঙ্গেল তো আমি এখান থেকে মেজার করি, যে এইটা হচ্ছে, এই অ্যাঙ্গেল হচ্ছে θ1, এই অ্যাঙ্গেলকে বলেন θ2। তাহলে θ2 θ1 এর চেয়ে বড় দেখে বোঝা যাচ্ছে। আবার যদি এরকম করি, স্যার আরো দূরে নেব, এই জায়গায় নেব, তাহলে পজিটিভের জন্য কি আসবে? এইরকম। নেগেটিভের জন্য কি আসবে? এইখান থেকে এইরকম। দেখেন আরো বড় হয়ে গেছে না অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেলটা আরো বড় হয়ে গেছে, θ3। এইভাবে যদি আস্তে আস্তে দূরে যাইতে থাকে, জেড যদি ডি এর চেয়ে ইনফাইনাইট টাইম বড় হয়, অনেক বড় হয়, তখন এই যে অলরেডি তো θ3 ইজ গ্রেটার দেন θ2 ইজ গ্রেটার দেন θ1, আস্তে আস্তে অ্যাঙ্গেল বড় হচ্ছে না? এরকম হইতে হইতে একটা পয়েন্ট আসবে যেখানে θn চলে আসবে, আর θn হয়ে যাবে 180 ডিগ্রি। তখন পারপেন্ডিকুলার প্যারালাল সেম হয়ে যাবে। এই যে আমরা যে আগের প্যারালাল করছিলাম, এই দুইটার মাঝের অ্যাঙ্গেল কত ছিল? 180 ডিগ্রি। এইবার এটা দূরে যাওয়ার কারণে অ্যাঙ্গেল হয়ে গেছে 180 ডিগ্রি। বুঝতে পারছি? সো দুইটার ইকুয়েশন যদি ফাইনাল ফর্ম আসে, ফাইনাল ফর্ম এইটাই। ইকুয়েশন যদি প্রুফ চায়, ইকুয়েশন প্রুফ এইটাই। ওই একটু
এই দূরের একটা অ্যাঙ্গেল বুঝাই দিতে হবে যে আচ্ছা ঠিক আছে এই থেটা এনটা 180 ডিগ্রি। শেষ। আচ্ছা, এবার কি করা যায়? ডাইপোলকে আমরা যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসে তাহলে কি ঘটনা হবে? তাহলে ডাইপোল ইনসাইড অ্যান ইলেকট্রিক ফিল্ড। ডাইপোল যদি ইলেকট্রিক ফিল্ডের ভেতরে বসে তাহলে আগে ইলেকট্রিক ফিল্ড আঁকি। আচ্ছা, এটা আরেকটা নাম দেওয়া হবে, সেটা হচ্ছে টর্ক। টি টর্ক ফর অ্যান ডাইপোল, এটা এভাবে বলা যায়। আচ্ছা, প্রথমে আগে তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করি। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট না করলে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে বসাবো কিভাবে? সো এটা হচ্ছে আমার প্যারালাল প্লেট, এটা হচ্ছে আমার পজিটিভ প্লেট, এইখানে বসাই আমি একটা নেগেটিভ প্লেট। এখানে বসাবো একটা নেগেটিভ প্লেট। তাহলে এইটা হবে আমার পজিটিভ, পজিটিভ, পজিটিভ। দুইটা প্যারালাল প্লেট যখন এভাবে থাকে, ওই যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাপের মধ্যে দেখাইছিলাম, পজিটিভ থেকে ধান ক্ষেতের মতো বের হয়, নেগেটিভের মধ্যে ধান ক্ষেতের মতো গিয়ে জমা হয়, তাই তো? তাহলে আমি এটাকে আঁকি, তাহলে পজিটিভ থেকে ধান ক্ষেতের মতো বের হবে, নেগেটিভে গিয়ে ধান ক্ষেতের মতো জমা হবে এইরকম ডিরেকশন। এর ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এইবার আমি এইটার মধ্যে বসাবো একটা ডাইপোল। ডাইপোল আমার দেখতে কেমন হবে? ডাইপোল দেখতে হবে, ধরেন এটা এইখানে একটা আছে প্লাস কিউ, ছোট দেখা যাচ্ছে। এইখানে একটা ডাইপোল আমি দিব নেগেটিভ কিউ, এইখানে একটা ডাইপোল দিচ্ছি আমি ধরেন পজিটিভ কিউ। ঠিক আছে, এটা আমার ডাইপোল ক্রিয়েট হয়ে গেছে। ডাইপোল যদি ক্রিয়েট হয়ে যায়, এই দুটার মধ্যে ডিস্টেন্স আমার কত? ডি। এই দুইটার মধ্যে আমার হাতে থাকা এইটা ধরেন সেন্টার, ঠিক আছে, এটা তার সেন্টার। তাহলে এই দুইটার মধ্যে ডিস্টেন্স আমার ডি। এই দুইটার মধ্যে ডিস্টেন্স আমার ডি। আচ্ছা, এবার আসেন প্রথমে আগে একটা জিনিস জানেন, টর্কে কি ঘটনা ঘটে। আপনারা আপনার হাতে থাকা যে এই কলম বা পেন্সিল যেটাই আছে সেটা দিয়ে পেন্সিলে এক মাথায় টোকা দেন। টোকা দিলে কি ঘটবে? পেন্সিলটা ঘুরতে থাকবে। এখন পেন্সিল যখন ঘোরে তখন সেখানে একটা টর্ক ক্রিয়েট হবে। টর্ক আর কিছুই না, টর্ক হলো রোটেশনালের ফোর্স। আমরা নর্মালি যখন কোন একটা লিনিয়ার বস্তুতে ফোর্স দিতাম, তখন আমরা কি করতাম, যে একটা অবজেক্ট আছে সেটাকে আমি এফ বল দিছি, এফ বলের কারণে সে সামনের দিকে যাচ্ছে, এই তো। আমি কোনো বস্তুতে এরকমই পারপেন্ডিকুলার যদি এভাবে বল দিতে পারি যে তার একটা এক্সিস আছে, যেমন যেটা হলো আপনার কলমের ক্ষেত্রে যেটা হলো তার সেন্টার। আপনি যদি কলমের টোকায় লেফট সাইডে টোকা দেন, তাহলে দেখবেন কলমের রাইট সাইডেও সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাক্ট হবে, যার কারণে সেইভাবে ঘুরতে থাকবে। সো টর্কের যে ঘটনাটা ঘটে, টর্কের ঘটনায় যদি এইটা আমার এক্সিস হয়, ধরেন এইটা আমার এক্সিস, প্রথমে বললাম এই যে এটা আমার এক্সিস, তাহলে যদি এইখানে এই বরাবর ফোর্স দিই,
তাহলে এই বরাবর টর্ক আসবে, আর টর্ক হবে কত? এফ ইন্টু আর। আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইখান থেকে, এক্সিস থেকে। ঠিক আছে, এটা হবে আমার টর্ক। বাট যদি এক্সিসটা এরকম হয় যে এক্সিস মাঝে, তাহলে এইখানে একটা ফোর্স দেওয়ার কারণে সেম অ্যামাউন্টের ফোর্স এইখানে অপোজিট সাইড থেকে অটোমেটিক জেনারেট হয়। তার কারণে এখানে একটা টর্ক আসে, এইখানে একটা টর্ক আসে। দুই টর্কের সামেশনই হচ্ছে টোটাল টর্ক। আর টর্ক সমান কি? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যেমন এটার ক্ষেত্রে এই ফোর্স ইন্টু এই ডিস্টেন্স, এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এটা আমার ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড এখানে আসছে। আর ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে, তাহলে এই পজিটিভ কিউ, এটা কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এই পজিটিভ কিউ একটা ফোর্স ফিল করবে। ফোর্স কোন দিক বরাবর ফিল করবে? ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে কোনো চার্জ, সেই বরাবরই ফোর্স ফিল করে। তাহলে এইটা হবে আমার পজিটিভ চার্জের জন্য ফোর্স। এইটা এইটা কার জন্য ফোর্স হবে? নেগেটিভ চার্জের জন্য। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, নেগেটিভ চার্জ তার অপোজিট দিকে আসে, তাহলে এই বরাবর সে ফোর্স ফিল করবে, তাই না? তাহলে এইটার যে ফোর্সের অ্যামাউন্ট আর এইটার যে ফোর্সের অ্যামাউন্ট, দুইটা ফোর্সের অ্যামাউন্ট সমান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যদি ফোর্সের অ্যামাউন্ট পেয়ে যাই, আর এইটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়ে যাই, যে এক্সিস থেকে এটার ডিস্টেন্স কতটুকু আছে, তাহলে আমি এইটার এই পজিটিভের টর্ক বের করতে পারবো। এখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে বের করবো? এই যে এইখান থেকে এটাই তো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? এইটাই তো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অথবা এইখান থেকে এটাই তো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন একটা জিনিস দেখেন, আমি ফার্স্টে বলতেছি যে এই এই ডাইপোলটা, তো ডাইপোলের ডিরেকশন কোনটা? এই দিক বরাবর, তাই তো? মানে এটা তো তার এক্সিস। তার এক্সিসটা আমি বললাম যে তার এক্সিসটা ই এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা, থেটা। এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এক্সিসের সাথে। যদি এইটা থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেল থেটা হবে না? এই অ্যাঙ্গেল থেটা হবে। আবার যদি এইটা থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেল থেটা, এই অ্যাঙ্গেল থেটা। আর এই অ্যাঙ্গেল যদি থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলও থেটা, এই অ্যাঙ্গেলও থেটা। বুঝতে পারছি? এখন দেখেন তো, এই এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম দেখতে, যার এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থেটা, এইটার ভ্যালু হচ্ছে d/2। তাহলে এইটা আমার 90 ডিগ্রি। এইটা যদি 90 হয়, তাহলে এইটা তার লম্ব, এইটা তার অতিভুজ, এইটা তার ভূমি, তাই না? এখন এই লম্বটার ডিস্টেন্স কি হবে? লম্বটার ডিস্টেন্স ধরলাম আমি এল। ঠিক আছে, এখন আমি বলতে পারি লম্ব বাই অতিভুজ সমান কত? সাইন থেটা। তাহলে L/D/2 ইকুয়াল টু সাইন থেটা। তাহলে L = D/2 সাইন থেটা। স্যার এটার ইউজ করব কোথায়? ইউজ করব একটু পরে, দাঁড়া। তাহলে এইটাকে আমি বলতেছি এল। এইটাও সেম, যেহেতু আমার যে রোটেশনাল এক্সিস সবসময় মাঝে থাকে। আচ্ছা, এই যে পজিটিভের কারণে টর্ক কত হবে? টর্ক পজিটিভ সমান এফ এল, এই যে এফ আর। এল তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানে আমি আর বলতেছিলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি বলতে পারি যে আচ্ছা, টর্ক সমান F/D/2 সাইন থিটা। ব্লুটার জন্য, সরি ব্লু বলে কেন, গ্রিনের জন্য এফ নেগেটিভ, টর্ক নেগেটিভ। তাহলে এফ এল, তাহলে এইটাও বলতে পারি F/D/2 সাইন থেটা। এখন
যে আমাদের টর্কের যে কন্টিনিউটি, এটা কি বললাম, যে এই জায়গাটায় কি বলছিলাম, দুইটা টর্ক একসাথে একটা রেজাল্টেন্ট টর্কের ক্রিয়েট করে, তাই তো? তাহলে এইখানে আমার রেজাল্টেন্ট টর্কটা কত হবে? রেজাল্টেন্ট টর্কটা আমার আসবে, টর্ক ইকুয়াল টু কি হবে, টর্ক পজিটিভ প্লাস টর্ক নেগেটিভ। টর্ক পজিটিভ আমার কত, এফ ডি বাই টু সাইন থেটা প্লাস এফ ডি বাই টু সাইন থেটা। দুইটাই যদি এরকম সাইন থেটা কমন হয়, এফ এফ কমন হয়, সব সেম জিনিস না? তাহলে কি হবে, দুইটা যোগ করে দিলে এফ ডি বাই টু সাইন থেটা। তাহলে আমি লিখতে পারি কি, টর্ক ইকুয়াল টু এফ ডি সাইন থেটা। আমরা যখন ইলেকট্রিক ইন্টেন্সিটি করছি তখন কি দেখছি, এফ ডি সমান, এফ সমান কত, ই কিউ, আর এইদিকে আছে কি, ডি সাইন থেটা। কিউ ডি সমান কি, পি, তাহলে ই পি সাইন থেটা। এটাই আসলে আমার টোটাল টর্ক। এটাই হচ্ছে ডাইপোল ইনসাইড এন্ড ইলেকট্রিক ফিল্ড। এখন আমার যেহেতু হাতে আসছে যে টর্ক ইকুয়াল টু ই পি সাইন থেটা, তাই তো? কারণ আপনাদের মনে আছে, যখন আমরা বলতাম এ ক্রস বি ভেক্টরে, তখন কি বলতাম, যে স্যার এ বি সাইন থেটা, তাই তো করতাম। তাহলে এখানে যখন ইপি সাইন থিটা আসবে, যখন টর্কের ভেক্টর ফর্ম আমরা লিখবো, তখন কি লিখতে পারবো, ই ক্রস পি অর পি ক্রস ই। দুইটাই পসিবল। যেমন দেখেন, যখন আমরা ছিল এই দিক বরাবর এ, এই দিক বরাবর বি, তখন আমরা যখন বলতাম যে আচ্ছা ঠিক আছে এ ক্রস বি, তখন আমরা এভাবে হাত নিতাম, এ বরাবর হাত রাখতাম, এ বরাবর হাত রাখতাম, হাত রেখে সেটাকে বি বরাবর নিতাম। যদি এ বরাবর হাত রেখে বি বরাবর নেন, তাহলে আমার যেই বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুল ডিফাইন করবে যে আমার ওইটার ওই টর্কের বা যে রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে তার ডিরেকশন কোন দিকে। যেমন এ ক্রস বি করলে কি হবে, এ থেকে বি এর দিকে যাবে, তখন টর্ক হবে উপরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন কোনো কিছু রোটেট করে, বা আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভেক্টরকে নিই, তাহলে থার্ড ভেক্টর যেটা হচ্ছে আসবে, সেটা আসবে উপরের দিকে, একদম আপনার স্ক্রিনের উপরের দিকে। উপরের দিককে আমরা এইভাবে ডট দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আপসাইড। আর যদি এরকম হয় যে এই দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি ক্লকওয়াইজ যায়, তাহলে যাবে ডাউন সাইড। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টরের দিক। এখন আমরা যখন এরকম একটা ভেক্টরকে প্লেস করছি, ই এর দিকে এইদিকে না, ই এর দিক তো এদিকে আমার আসছে, বাট ডি কোন দিকে, ডি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। কেন? কারণ এই যে প্রথমে আমরা আগে ডি এর দিকটা নির্ণয় করি নাই। ডি এর দিক কেন নির্ণয় করি নাই, আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখছি যে নেট ফোর্স কোন দিকে আসে। যদি এটা টেবিল বরাবর থাকতো, ঠিক আছে, যে টেবিল বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, এটার মধ্যে আমি একটা ডাইপোল বসাইছি, তখন আমরা ডাইপোলের এমন একটা টেন্ডেন্সি লক্ষ্য করি যে নেট টর্কটা, নেট যে টর্কটা আসবে, এইটা না ভেতরের দিকে যাইতেছে, ডাউনওয়ার্ড। তো এইটার টর্ক যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে আমার ক্রস করতে হবে কি, ডি এর ডিরেকশন হতে হবে কি, ই যেহেতু এই দিক আছে, যদি ডি এর ডিরেকশন নিচের দিকে হয়, তাহলে ই ক্রস ডি তো উপরের দিকে চলে আসবে। ডি এর ডিরেকশন এই কারণে এই বরাবর ডি এর ডিরেকশন নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার ডি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইবার যদি আপনারা ডি ক্রস ই করেন, তাহলে দেখবেন ভেতরের দিকে যাচ্ছে, আর ডি এর ডিরেকশন যেদিকে, ই এর ডিরেকশন সেই দিকে। তাহলে আমরা করতে চাচ্ছি কি, ডি ক্রস ই অথবা পি ক্রস ই, একই জিনিস, কারণ ডি আর পি এর ডিরেকশন
একই দিকে, তাহলে এইটা হয় না। এক্সপেরিমেন্টালি স্যাটিসফাই করে না, ম্যাথমেটিক্যালি স্যাটিসফাইড করে, বাট এক্সপেরিমেন্টালি স্যাটিসফাইড করে না। এক্সপেরিমেন্টালি স্যাটিসফাইড এইটা করে, কারণ পি ইকুয়াল টু কিউ ডি, ডি এর ডিরেকশন যেদিকে, পি এর ডিরেকশন সেদিকে। সো যদি ডি এইদিকে হয়, ই যদি এদিকে হয়, তখনই কেবলমাত্র টর্ক স্ক্রিনের ভেতরের দিকে ডাউনওয়ার্ড টর্ক আসা পসিবল, তাছাড়া আসা পসিবল না। আচ্ছা, এটা তো গেল টর্ক। এবার আসেন টর্কের ম্যাক্সিমাম মিনিমা বের করি। তো আমরা প্রথমে কি করব? আমরা ওই যে আমাদের বিখ্যাত ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসবো, ইলেকট্রিক ফিল্ড। একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এটা আমার পজিটিভ। কোন পজিশনে টর্ক ম্যাক্সিমাম, কোন পজিশনে টর্ক মিনিমাম, আমরা সেইটা বের করতে চাচ্ছি এখন। আচ্ছা, তাহলে টর্ক ম্যাক্সিমাম, আগে লাইন গুলো আঁকাই নি। ই এর লাইন, ই এর লাইন এদিক করো, এই যে, ঠিক আছে। এইবার আমি চারটা পজিশন দিব। প্রথম পজিশনে আমার কিউ এখানে, মাইনাস কিউ এইখানে, মাইনাস কিউ, মাইনাস কিউ থাকবে এইখানে, মাইনাস কিউ থাকবে এইখানে, প্লাস কিউ থাকবে এইখানে। প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে মাইনাস কিউ কে এইখানে নিয়ে আসবো, প্লাস কিউ কে এইখানে নিয়ে আসবো, সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে প্লাস কিউ কে এইখানে নিয়ে আসবো, মাইনাস কিউ কে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটা কিন্তু আলাদা আলাদা কন্ডিশন, আমি জাস্ট একসাথে আঁকাচ্ছি আপনাদের বোঝার জন্য। একটা হলো মাইনাস কিউ কে এখানে আনবো, প্লাস কিউ কে এখানে। তাহলে আমার হাতে কন্ডিশন কয়টা? চারটা। প্রথম কন্ডিশন এইটা, সেকেন্ড কন্ডিশন এইটা, থার্ড কন্ডিশন এইটা, ফোর্থ কন্ডিশন এটা, একটা মাইনাস করে দেন। তাহলে এটা হচ্ছে আমার ফোর্থ কন্ডিশনের। ফর ফার্স্ট কন্ডিশন, ফর ফার্স্ট পজিশন, এই পজিশনে ই এর ডিরেকশন কোন দিকে? ই এর ডিরেকশন তো প্রত্যেকটার জন্যই লেফট থেকে রাইটের দিকে। ডি এর ডিরেকশন কোন দিকে? ডি বা পি, সেটা লেফট থেকে রাইটের দিকে। তাহলে ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে ডি। তাহলে থেটা আসবে 0 ডিগ্রি। থেটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে টর্ক কত আসবে? সাইন জিরোর মান 0, কারণ টর্ক ইকুয়াল টু ই পি সাইন থেটা। তাহলে এই জায়গাটায় আসবে টর্ক 0, মিনিমাম টর্ক। এই জায়গাটায় দেখেন ই আমার এইদিকে, এটা হচ্ছে ই। ডি কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে ডি এইদিকে। তাহলে ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কত হবে? ই পি সাইন 90-র মান 1। তাহলে এটাকেই আমি বলবো টর্কের ম্যাক্সিমাম ভ্যালু। এই পজিশনে আনলে মাইনাস থেকে প্লাসের দিকে, ই হচ্ছে এদিকে, তাহলে সেটা কত আমার? 180 ডিগ্রি। তাহলে টর্ক আমার কত? 0, সাইন 180-র মান 0। আচ্ছা, এইখানে ডি কোন দিকে? নিচের দিকে। ই কোন দিকে? এইদিকে। ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এইবার থেটা আসবে 270 ডিগ্রি। সাইন 270-র মান কত? -1, মাইনাস ইপি। তাহলে এটা কি? মাইনাস থেটা ম্যাক্সিমাম। যদি আমরা মডুলাস নিয়ে নিই, তাহলে 270 আর 90 সেম টর্ক ফিল করাবে। আর 0
180 সেম টর্ক ফিল করে। ঠিক আছে, বুঝতে পারছি চারটা পজিশনে টর্কের কেমন মান আসে। এখন আমরা যেটা বের করতে যাচ্ছি সেটা হলো টর্ক যখন ঘুরবে ইলেকট্রিক ফিল্ডটার মধ্যে, তখন তার কতটুকু এনার্জি স্টোরড হবে। ঠিক আছে, ছোট্ট জিনিস, স্টোরড এনার্জি, এস স্টোরড। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ডাইপোলকে আমি 0 বা 180 তে রাখছি, সে কি ঘোরা শুরু করবে? এই যে আগের পেজটাতে এখানে 0 আর 180 তে রাখছি, তাহলে তো সে ঘোরা শুরু করবে না। সে ঘোরা শুরু তখনই করবে যখন তার মধ্যে টর্ক আসা শুরু হবে। এর মানে আমার সবচেয়ে পসিবল ওয়েতে তখনই রাখা পসিবল, মানে এই পজিশনটাই পসিবল যেন টর্ক ম্যাক্সিমাম ভাবে জেনারেট হয়। যেমন সেটা হচ্ছে আমরা আপনাদের যে আহ, যাদের বাসায় জেনারেটর আছে তারা দেখছেন জেনারেটরের ভিতরে একটা প্লেট থাকে না, প্লেট ঘুরে না, প্লেট প্রথমে 90-তে রাখা হয়, তারপরে সে ঘুরে যেখানে যায় যাক। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা টর্ককে, এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তো আমরা প্রথমে একটা ডাইপোলকে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ডাইপোলকে প্রথমে 90-তে রাখবো। তারপরে সে যখন এই যে পজিটিভ একটু পরে টর্ক পাওয়ার পর একটু পরে এখানে চলে আসবে না, তো প্রথম পজিশনটা ছিল 90, পরের পজিশনটাকে আমরা বলছি যে কোনো একটা থেটা। 90 থেকে ওই থেটাতে আসতে তার কতটুকু এনার্জি সে স্টোর করবে, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, এটা তার ফাইনাল পজিশন। বুঝতে পারছি? তাহলে আমরা একটা জিনিস জানি, স্টোরড এনার্জি সবসময় হচ্ছে যতটুকু আপনি কাজ করবেন, যতটুকু কাজ আপনি স্পেন্ড করছেন, সেই কাজের পরিমাণ। ঠিক আছে, বাট নেগেটিভে আপনার যেটা লস হয়েছে, আপনি কাজ করার টাইমে যেটা লস করছেন, সেটাই ওই ডাইপোলের মধ্যে গিয়ে এনার্জি স্টোর করছে। আমার 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 এনার্জি লস, এই ইলেকট্রিক ফিল্ডের যেটা এনার্জি লস হবে যে কাজটা করছে, সেটা ডাইপোলের মধ্যে গিয়ে স্টোর হবে। আবার ডাইপোলের যেটা লস হবে সেটা বাইরে এসে খরচ হবে বা স্পেন্ড হবে। বুঝতে পারছেন? তাহলে আমি বলতে পারি স্টোরড এনার্জি ইউ সমান মাইনাস ডাব্লিউ, যতটুকু কাজ হবে সেটা হচ্ছে আমার স্টোরড এনার্জির সমান, উল্টা। এখন আমরা নর্মালি লিনিয়ার দুনিয়ায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানতাম? এফ এস। আপনারা যদি একটু বড় হন তাহলে যদি লেখেন স্যার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লিখবো না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স, একই জিনিস লেখেন। সেম ভাবে এটা তো ছিল লিনিয়ার দুনিয়া, তাই না? লিনিয়ার দুনিয়ায় কাজ, রোটেশনের দুনিয়ায় কাজ কত? সেটা হচ্ছে রোটেশনের দুনিয়ার ফোর্স, রোটেশনের দুনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটাকে আবার যদি বড় করে লিখতে চাই তাহলে কি হবে? টাও ডি থেটা, ডিডব্লিউ। ঠিক আছে না? তাহলে ডাব্লিউ সমান কত হবে? মাইনাস ইন্টিগ্রেশন ডিডব্লিউ, যতগুলো ডিডব্লিউ আছে সবগুলো ইন্টিগ্রেশন করে দেন। ইন্টিগ্রেশন আমি কোথা থেকে কোথা পর্যন্ত করব? 90 থেকে আমি শুরু করছিলাম, এটা পর্যন্ত গেছি, কারণ আমার প্রথমে তো আমি টর্ক এমন ভাবে রাখছি যেটা জেনারেট হয়, জেনারেট হওয়ার পরে ছেড়ে দিছি, ছেড়ে দিলে সে এবার যতটুকু এনার্জি স্টোর করবে। তাহলে এটা হচ্ছে টাও ডি থেটা। টাও সমান কত? 90 ডিগ্রি, থেটা পি ই সাইন থেটা ডি থেটা। পি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, সাইন থেটাকে ইন্টিগ্রেশন করলে কস থেটা, 90 ডিগ্রি থেটা। তাহলে মাইনাস পিই, যদি থেটা বসায় দিই তাহলে কস থেটা মাইনাস কস 90 এর মান কত? 0। তাহলে আসতেছে মাইনাস পিই কস থেটা। এটা কি আমরা স্যার লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই? তাহলে আমার যেই এনার্জি সেটা হচ্ছে মাইনাস পি ডট ই। তাহলে কাজ সমান কত স্যার? কাজ সমান স্যার পি ডট ই, পি আর ই এর ডট গুণফল।
পি, যখন আমরা কোনো কিছু ডট ডট বের করি তখন তো ডিরেকশন নিয়ে মাথা ব্যথা নাই। ঠিক আছে। আচ্ছা, এবার বলবো স্যার, ধরেন এরকম বের করতে বলবো যে ইনিশিয়াল পজিশন থেটা ছিল, ফাইনাল পজিশন আরেকটা থেটা, এই 90 না, ইনিশিয়াল পজিশন এক পজিশনে ছিল, ফাইনাল পজিশন আর এক পজিশনে ছিল, ওয়ার্ক ডান বের করতে বলছে। তাহলে কি করবেন, এই যে ইনিশিয়াল থেটা ফাইনাল থেটা, এখানে তখন ওয়ার্কটা সমান কত আসবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন টি ডাব্লিউ। তাহলে ইন্টিগ্রেশন থেটা ইনিশিয়াল থেটা ফাইনাল, ইনিশিয়াল থেটা ফাইনাল না, তাহলে পি ই সাইন থেটা ডি থেটা, এখানে কি চলে আসবে, পি বাইরে চলে আসবে, তাহলে কজ ফাইনাল, তাহলে কজ থেটা ফাইনাল মাইনাস কজ থেটা ইনিশিয়াল, তাই তো। এই সাইডে তো আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এই সাইডে দেখি, এটা আমি মুছে দিই। এই সাইডে দেখি। তাহলে এবার যেটা করতেছি সেটা হলো থেটা ইনিশিয়াল থেকে থেটা ফাইনালে গেছে। স্যার, ওয়ার্ক ডান কত হয়েছে, আগের বার তো 90 থেকে থেটাতে নিছেন, খুব ইজিলি করে দিচ্ছেন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ, ইন্টিগ্রেশন থেটা ইনিশিয়াল থেকে থেটা ফাইনাল, তাহলে পি ই সাইন থেটা ডি থেটা, ঠিক আছে না। তাহলে পি ই কজ থেটা ফাইনাল মাইনাস কজ থেটা ইনিশিয়াল, তাহলে আমি পাচ্ছি কত, পি ডট ই ফাইনালের কারণে মাইনাস পি ডট ই ইনিশিয়ালের কারণে। এখন মাইনাস পি ডট ই সমান তো এনার্জি, তাহলে এইটারে আমি মাইনাস ইউ পি ডট ই সমান মাইনাস ইউ লিখতে পারি। ইউ সমান যদি হয়, ইউ সমান যদি হয় মাইনাস পি ডট ই, তাহলে মাইনাস ইউ সমান কি লিখতে পারি, পি ডট ই। কোনো সমস্যা আছে? তাহলে এইটা কি হবে স্যার, এটা হবে মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তাহলে ইউ ইনিশিয়াল এ মাইনাস মাইনাস প্লাস, তাহলে ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত আসলো আলটিমেটলি, ডাব্লিউ ইকুয়াল টু এভাবে লিখতে পারি মাইনাস ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, অথবা ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে ডাইকুল, আর কিছু আসে? আচ্ছা, এখান থেকে আপনার ম্যাথের জন্য কি কি দরকার, আপনার ম্যাথের জন্য এটা দরকার, এটা দরকার শুধু, এইটা দরকার স্যার, এইটা ম্যাথের জন্য দরকার, এইটা ম্যাথের জন্য দরকার, এই যে এই বক্সটা, এই বক্সটা ম্যাথের জন্য দরকার। ঠিক আছে। আর এইটার মাঝে মাঝে প্রুফ আসে, সবসময় যে আসে এরকম মাঝে মাঝে। আচ্ছা, তারপরে স্টুডেন্ট চলে গেল, এবার আসেন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, এইটা এক্সপ্লেনেশনে আসে 2 মার্কের জন্য, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ কুকিং। যাদের বাসায় মাইক্রোওয়েভ আছে তারা তো অবশ্যই দেখছেন কাজ কিভাবে করে। মাইক্রোওয়েভের মধ্যে যে এসি সিগন্যাল থাকে, এই এসি সিগন্যাল এসি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, এসি সিগন্যাল ক্রিয়েটস মাচ স্ট্রঙ্গার, সিগন্যাল ক্রিয়েটস মাচ স্ট্রঙ্গার এসি ইলেকট্রিক ফিল্ড। এই এসি ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি কত হয়,
এই এসি ইলেকট্রিক ফিল্ড changes its direction maybe 2.5 billion times per second। এতবার সেই এসি সিগন্যালের ফিল্ড চেঞ্জ হইতে পারে। আর এই এসি সিগন্যালের ফিল্ড সেকেন্ড পার সেকেন্ড, এই এসি সিগন্যালের চেঞ্জিং ফিল্ডের কারণে আমার যেই খাবারের মধ্যে কি থাকে, মলিকুল, এর মধ্যে পানি থাকে না, ওয়াটার ডাইপোল স্টার্টস রোটেটিং। আমার খাবারের মধ্যে যে পানিগুলো স্টোর থাকবে সেগুলা রোটেট করা শুরু করে। এখন যখন এত এতবার এত ফ্রিকুয়েন্টলি যখন চেঞ্জ হতে থাকে, এই রোটেশনটা এত বেশি তাড়াতাড়ি হয় বা এত বেশি জোরে হয় যে রোটেশনের কারণে ক্রিয়েট হয় ফ্রিকশন। আর এই ফ্রিকশন ক্রিয়েট করে heat। এইভাবে আপনার মাইক্রোওয়েভের মধ্যে রান্না হয় বা খাবার বানানো। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল যদি দিতে চান স্যার। ইসিজির মধ্যে সেম টেকনোলজি ইউজ হয়। এমআরআই তে এমআরআই তে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমাদের ব্রেইনের মলিকুল গুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক করা হয়, তারপরে ওইটার ছবি নেওয়া হয়। ইলেকট্রিক স্টিমুলেটর স্টিমুলেটর বা হচ্ছে কিছু কিছু অ্যান্টেনা, এগুলা ডাইপোলের আমাদের রিয়েল লাইফের কমন এক্সাম্পল, বাট আপনাদের এক্সামে আসে শুধু মাইক্রোওয়েভ। তাহলে ডাইপোল শেষ। ওকে, তাহলে ভালো থাকেন।